আপনার জীবনে 3টে জায়গায় গুরুত্ব প্রদান করবেন। পিপিই আমি বলে থাকি আমার ভাষায়, পিপিই, পি ফর ফিলোসফি, পি ফর পলিটিক্যাল সায়েন্স, ই ফর ইকোনমিক্স। যদি আপনি মাদ্রাসায় পড়েন তারপরে 3 বিষয়ে আপনি জ্ঞান রাখবেন। যদি আপনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন, বাংলা নাও বোঝেন, তারপরে বলবো এই 3 ধরনের আপনি জ্ঞান অর্জন করবেন। যদি আপনি কওমিতে পড়াশোনা করেন তারপরে বলবো এই 3 ধরনের জ্ঞানকে আপনি রাখবেন, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি অ্যান্ড ইকোনমিক্স। এই 3 জ্ঞান আপনার মধ্যে সমন্বয় থাকলে রাষ্ট্রীয় কাঠামোর জ্ঞান, রাষ্ট্রীয় পরিচালনা জ্ঞান, সাংবিধানিক জ্ঞান, এই সবগুলো সমন্বয় ঘটাতে পারবেন এবং দেশের যে কোনো সংকটময় মুহূর্তে, যে কোনো পরিবেশে দেশের পরিস্থিতি আপনি জাজ করতে পারবেন এবং দেশের মানুষকে ভালো ভালো আপনি পরামর্শ দিতে পারবেন। দেখুন, ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই চেষ্টা করেছে জ্ঞানের জগৎ নিয়ে কাজ করার জন্য। ইসলামী ছাত্র শিবির তার জনশক্তি থেকে শুরু করে প্রত্যেকটি স্তরের যারা ইসলামী ছাত্র শিবিরকে সমর্থন করেন, কোলাবোরেশন করে কাজ করেন, প্রত্যেক ম্যান পাওয়ারদেরকে ইসলামী ছাত্র শিবির একটা সিলেবাস অনুসরণ করার কথা বলে। অর্থাৎ একটি স্কিল লেভেলের যে জনশক্তি রয়েছেন বা শিক্ষার্থী, কলেজ লেভেলের শিক্ষার্থী, ইউনিভার্সিটি লেভেলের শিক্ষার্থী, যিনি যে লেভেলে অধ্যয়ন করুক না কেন, সেই লেভেলের শিক্ষার্থীর জন্য একটি জ্ঞানের স্তর প্রয়োজন হয়। সেই জ্ঞানের স্তরের মধ্যে অবগাহন করে ন্যূনতম জ্ঞান অর্জন করার জন্য যে প্রয়াস, সেটি ইসলামী ছাত্র শিবির সবচেয়ে বেশি দেখিয়ে থাকে। বাংলাদেশে একসময় বলা হতো বাম সংগঠনগুলো শুধুমাত্র একটি ক্রাইটেরিয়া মেনটেন করে তারা সংগঠন পরিচালনা করে। শিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে 1977-এর পর থেকে ইসলামী ছাত্র শিবির সে ধারায় নতুন মাত্রা যোগ করেছে। ইসলামী ছাত্র শিবির শুধু জ্ঞান নিয়ে কাজ করতে বিষয়টি এমন না, বরঞ্চ জ্ঞানের যে পরিধির বিস্তার ঘটানো সম্ভব এমন কোনো যে অঙ্গনগুলো রয়েছে সেখানে আমরা কাজ করছি। বাংলাদেশে আপনি কোনো সংগঠন পাবেন না যারা বছরে 12টি পত্রিকা বের করে। ইসলামী ছাত্র শিবির মাসিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক মোট 12টি পত্রিকা বের করে। আমরা দেখানোর চেষ্টা করি পত্রিকার মাধ্যমে যে একটি স্কুল লেভেলের শিক্ষার্থীকে কোন পত্রিকা পাঠ করা উচিত। ইংলিশ মিডিয়ামে যিনি পড়াশোনা করেন তার কোন ধরনের ম্যাগাজিন পাঠ করা দরকার, যিনি কলেজ লেভেলে পড়াশোনা করেন, মাদ্রাসায় পড়াশোনা করেন, যিনি বিজ্ঞানে পড়াশোনা করেন, যিনি সায়েন্সে পড়াশোনা করছেন, আর যিনি কওমিতে পড়াশোনা করেন, কার কোন ধরনের জ্ঞানের উৎস নিয়ে কাজ করার প্রয়োজন বা জ্ঞান জানা দরকার, সেই বিষয়গুলোকে মাথায় রেখে ইসলামী ছাত্র শিবির প্রত্যেক বছরে আমরা 12টি পত্রিকা বের করি। বাংলাদেশে কোনো ছাত্র সংগঠন নেই, কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম নেই যারা এতগুলো পত্রিকা বের করে। এই জন্য আমরা চেষ্টা করেছি শুধুমাত্র যে আমাদের কার্যক্রমগুলোকে শুধুমাত্র আমাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো ছাত্র সমাজের মাঝে আমরা কীভাবে বিস্তার করতে পারি, এই জন্য একটা বড় জ্ঞানের জগৎ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখে থাকবেন বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় সংকট হচ্ছে বুদ্ধিভিত্তিক জ্ঞানের সংকট। 1971-এ পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের সময় এখানে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল, যাতে করে যুদ্ধ পরবর্তী সময়ে সঠিক গাইডলাইনে জাতি না পেয়ে থাকে। এর পরবর্তী সময়ে জ্ঞানের সংকটের কারণে, বুদ্ধির সংকটের কারণে এবং প্রায়োগিক জ্ঞানের সংকটের ফলে বাংলাদেশ আজকে 55 বছরে একটি ভালো জাতিতে পরিণত হতে পারে নাই। সমসাময়িক সময়ে মালয়েশিয়া থেকে শুরু করে, সিঙ্গাপুর থেকে শুরু করে থাইল্যান্ড যারা আছে আপনারা দেখবেন সবাই মোটামুটি ভালো পজিশনে গিয়েছে। শুধুমাত্র বাংলাদেশ পর্যাপ্ত পরিমাণে গবেষণা, থিঙ্ক ট্যাঙ্ক এবং জ্ঞানের জগৎ না থাকার পর আজকে পিছিয়ে যাচ্ছে। এমনকি ইসলামী ছাত্র শিবিরকে পর্যন্ত তাদের ম্যান পাওয়ারদেরকে আলাদা সিলেবাস তৈরি করে পড়াশোনা করতে হচ্ছে, কারণ সরকারের পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে পৃথক কোনো জ্ঞানের বিশাল কোনো বিস্তর নাই জানার মতো। দেখুন আপনারা স্কুল লেভেলে, কলেজ লেভেলে যেগুলো শিক্ষার্থীরা পড়াশোনা করছেন তাদেরকে নৈতিক শিক্ষাকে ঐচ্ছিক করা হয়েছে। অর্থাৎ যে কোনো ধর্মের শিক্ষার্থী তিনি তার পড়াশোনার মাধ্যমে একাডেমিকলি তার ধর্মকে তিনি জানতে পারছেন না। এভাবে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একাডেমিকলি বন্ধ করা হয়েছে। আজকে ইসলামী ছাত্র শিবিরকে বাধ্য হয়ে পাঠ মূল্যায়ন পরীক্ষা আয়োজন করতে হয়। অর্থাৎ ছাত্র শিবির মনে করে একজন জনশক্তি ছাত্র শিবিরের সাথী হওয়ার জন্য যে ন্যূনতম কোরআনের জ্ঞান থাকা প্রয়োজন, নৈতিকতার জ্ঞান থাকা প্রয়োজন, ন্যূনতম ইকোনমিক্সের জ্ঞান থাকা প্রয়োজন, রাষ্ট্র কাঠামোর জ্ঞান থাকা প্রয়োজন। এই জ্ঞানটি না থাকলে পলিটিক্যালি কেউ অ্যাওয়ার হতে পারে না। এই অ্যাওয়ারটি ইনশিওর করার জন্য ইসলামী ছাত্র শিবিরকে সিলেবাস তৈরি করতে হয়েছে এবং সেটা রিভিউ করার জন্য বারবার নতুন করে আবার পড়াশোনা করার জন্য নতুন করে আবার পরীক্ষা আমাদেরকে নিতে হচ্ছে। যদি একাডেমিকলি আমাদের কালচারটা খুব ভালো হতো, যেখান থেকে জ্ঞানের জগৎ শিক্ষার্থীরা পেয়ে থাকে ক্লাস থেকে, তাহলে হয়তো ইসলামী ছাত্র শিবির কষ্ট করে প্রোগ্রাম আয়োজন করতে হতো না। কিন্তু ইসলামী ছাত্র শিবির বাধ্য হয়ে একটা জ্ঞান নির্ভর প্রজন্ম তৈরি করার জন্য স্বার্থে এরকম প্রোগ্রামগুলো আয়োজন করে থাকে। আজকে শরীফ ওসমান হাদিকে জীবন দিতে হয়েছে। শরীফ ওসমান হাদি বুদ্ধিভিত্তিক অঙ্গনে কথা বলতেন, সাহিত্য নিয়ে কথা বলতেন,
এবং বর্ণ হিন্দুত্ববাদের এগেইনস্টে তিনি বক্তব্য রাখতেন, যার ফলে আজকে ওসমান হাদিকে জীবন দিতে হয়েছে, তিনি আজকে শহীদ হয়ে গিয়েছেন। আমরা বলতে চাই, আপনারা খেয়াল করে দেখবেন যেখানে 90% মুসলমানের দেশ, সেখানে আমাদের কালচারালি কি প্রমোট আমাদেরকে করা হয়। আপনারা অবশ্যই লাল সালু দেখেছেন মনে হয় ছবি এবং পড়েছেন। আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়তাম লাল সালু আমাদের মধ্যে ছিল উপন্যাস। একটি তুলসী গাছের আত্মকাহিনী আপনারা পড়েছেন, দেখবেন সেখানে রিপ্রেজেন্ট করা হয় এমন কৌশলে চমৎকার করে যে দেশ বিভাগের সময় 1947 সালে যখন এদেশ থেকে হিন্দুরা যখন চলে গেলেন, তাদের ভারতে চলে গেলেন, মুসলমানরা পাকিস্তানে চলে আসলেন, তখন তারা রিপ্রেজেন্ট এভাবে করেছে যে একটি তুলসী গাছ, যে গাছটি লম্বা সময় ধরে কেউ পানি দেয় না, যার ফলে তুলসী গাছটা আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। এক সময় নিয়মিত সন্ধ্যাবেলায় একজন রমণী এখানে নিয়মিত পানি ঢালতেন, ধূপ জ্বালাতেন, কিন্তু দেশ বিভাগের ফলে সেখানে আর মানুষের কেউ পানি দেয় না, গাছের খোঁজখবর নেয় না। আমার প্রশ্নটা এই জায়গায়, ওই বাড়ির মধ্যে তুলসী গাছ না, এখানে আম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, অন্য গাছও ছিল, এগুলো কি গাছ না? এগুলোকে প্রাণ নাই? দেখবেন প্ল্যান করে আমাদের এ অঙ্গনে শহীদ অলিউল্লাহর মতো বড় বড় যারা বুদ্ধিজীবী রয়েছেন, যারা কলকাতা দাদাবাদীকে প্রমোট করেন, তাদের ন্যারেটিভকে এস্টাবলিশ করেন, তারা শুধুমাত্র তুলসী গাছকে রিপ্রেজেন্ট করেছে এখানে, হিন্দুয়ানি কালচারকে তারা প্রমোট করেছে এখানে। একজন গ্রামের একজন অশিক্ষিত মানুষ যিনি পানি পড়া দেন মাজারে মানুষকে, তিনি একটা ছাগল অথবা মুরগির বিনিময়ে মানুষের ওষুধকে ভালো করে তাবিজ দেন। এটাকে তারা দেখিয়েছে যে মুসলমানদের কালচারটা হচ্ছে তারা এরকম ভণ্ডামির ব্যবসা করে তার পেট চালায়। কিন্তু বাংলাদেশে 2% মুসলমানও নাই যারা এরকম মাজারকে বিশ্বাস করে। 1% মুসলমান আপনি খুঁজে পাবেন না যারা মাজারকে বেস করে ব্যবসা করে। কিন্তু দেখবেন এই লাল সালু উপন্যাসে পুরো মুসলিম কালচারকে, বাংলাদেশি কমিউনিটিকে দেখানো হয়েছে যে আমরা ধর্মের নামে ব্যবসা করে চলি এখানে। এইরকম কালচারাল আগ্রাসন আমাদের প্রতি তারা তৈরি করছে। এই জন্য আমরা ইসলামী ছাত্র শিবির বরাবরও চেষ্টা করেছি এই সাংস্কৃতিক আগ্রাসন, কালচারাল আগ্রাসনকে রুখে দিয়ে এমন একটি প্রজন্ম তৈরি করা যারা বুদ্ধি এবং জ্ঞানের জোরে ভারতে আধিপত্যবাদকে পিছনে ফেলে বাংলাদেশকে আগামীর বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করতে পারবে। এই লক্ষ্যে মূলত আমরা এরকম বইয়ের সিলেবাস তৈরি করেছি, সাথী সিলেবাস, কর্মী সিলেবাস, সদস্য সিলেবাস, স্কুল সিলেবাস, হায়ার সিলেবাস, অনেক কিছু তৈরি করেছি এবং সেগুলো আমরা পাঠদানের মাধ্যমে আমাদের ভাইরা নিয়মিত পড়াশোনা করেন এবং এর মধ্যে যারা সবচেয়ে ভালো মেধাবী ভালো পড়াশোনা করেছে তাদেরকে জাজ করার জন্য আমরা এবং পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য আমরা একটা পরীক্ষার আয়োজন করি, তার নাম হচ্ছে পাঠ মূল্যায়ন পরীক্ষা। এর মাধ্যমে আমরা বই পাঠে উৎসাহ প্রদান করে থাকি, জ্ঞান অর্জনকে আমরা প্রমোট করে থাকি। তা আমরা আশা করছি ইসলামী ছাত্র শিবির নয়, প্রত্যেক ছাত্র সংগঠন, প্রত্যেক পলিটিক্যাল প্ল্যাটফর্ম যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন, বৈষম্যহীন সম্প্রীতির নৈতিকতা সমৃদ্ধ দেশ গঠনের স্বপ্ন দেখেন, আমি অনুরোধ করব প্রত্যেকে আপনাদের এগিয়ে আসা উচিত। আপনারা নিজেরা বই পড়ুন, বই পড়তে উৎসাহ প্রদান করুন, বই উপহার দিন এবং পরীক্ষার আয়োজন করুন, যাতে করে জ্ঞানের জগতের মধ্যে আমাদের শিক্ষার্থীরা বন্ধুরা লম্বা সময় বিচরণ করতে উৎসাহ বোধ করে। আমি অনুরোধ করব আপনারা যারা বিজয়ী হয়েছেন শুধুমাত্র পাঠ মূল্যায়ন পরীক্ষা নয়, আপনার জীবনে 3টে জায়গায় গুরুত্ব প্রদান করবেন। পিপিই আমি বলে থাকি আমার ভাষায়, পিপিই, পি ফর ফিলোসফি, পি ফর পলিটিক্যাল সায়েন্স, ই ফর ইকোনমিক্স। যদি আপনি মাদ্রাসায় পড়েন তারপরে 3 বিষয়ে আপনি জ্ঞান রাখবেন। যদি আপনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন, বাংলা নাও বোঝেন, তারপরে বলবো এই 3 ধরনের আপনি জ্ঞান অর্জন করবেন। যদি আপনি কওমিতে পড়াশোনা করেন তারপরে বলবো এই 3 ধরনের জ্ঞানকে আপনি রাখবেন, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি অ্যান্ড ইকোনমিক্স। এই 3 জ্ঞান আপনার মধ্যে সমন্বয় থাকলে রাষ্ট্রীয় কাঠামোর জ্ঞান, রাষ্ট্রীয় পরিচালনা জ্ঞান, সাংবিধানিক জ্ঞান, এই সবগুলো সমন্বয় ঘটাতে পারবেন এবং দেশের যে কোনো সংকটময় মুহূর্তে, যে কোনো পরিবেশে দেশের পরিস্থিতি আপনি জাজ করতে পারবেন এবং দেশের মানুষকে ভালো ভালো আপনি পরামর্শ দিতে পারবেন। আমি আশা করছি আপনারা এগুলো খেয়াল রাখবেন। যারা এই পরীক্ষায় পুরস্কার প্রাপ্ত হয়েছেন, যারা বিজয়ী হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে এবং আজকের প্রোগ্রামে কষ্ট করে আপনারা এসেছেন এই জন্য সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।